নমস্কার। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025 ফর্ম ফিল আপ, অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে যে সকল ছাত্রছাত্রী 2025-এর 18ই জানুয়ারি শনিবার সকাল 11:30 সেই সকল ছাত্রছাত্রীরা এবছর ক্লাস 5-এ পড়ছে এবং তাদের জন্ম তারিখ 1-5-2013 থেকে শুরু করে আরো 2 বছর পর্যন্ত তারা এবার পরীক্ষায় বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য কি কি দরকার হবে, ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, ফর্ম ফিল আপের টোটাল প্রোফর্মাটা আমি দেখিয়ে দেব আজ। তো ফর্ম ফিল আপের জন্য সর্বপ্রথম দরকার হবে স্টুডেন্টের জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড। আচ্ছা, আধার কার্ড নেই তাই তো, অসুবিধা নেই। আধার কার্ড না থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে যদি আধার কার্ড তৈরি না হয়ে থাকে। আর যদি আধার কার্ড তৈরি হয়ে থাকে তাহলে আধার কার্ডের সঙ্গে একটা পার্মানেন্ট মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। তো এবার ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আমাদের কাছে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025-এর যে ফর্মটি আমাদের হাতে আছে সেটার নাম হচ্ছে সার্টিফিকেট ফর্ম। এই সার্টিফিকেট ফর্মটা সর্বপ্রথম ফিল আপ করতে হবে এবং 24টা পার্টে বিভক্ত করে আমি দেখাবো যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং তারপর কি কি করবেন। ফর্ম ফিল আপ হয়ে যাবার পর আজকের যে এপিসোড এর শেষে আমি বলবো যে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিভাবে করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি সার্টিফিকেট ফর্মে চলে যাই। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনবিএসটি 2025 জানুয়ারি মাসের 18 তারিখ 2025-এর শনিবার 11:30 AM পরীক্ষার হলে পৌঁছাতে হবে সকলকে। তার জন্য আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন ফর্ম ফিল আপ। তো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কবে? 16ই সেপ্টেম্বর 2024। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের সর্বপ্রথমে এই যে সার্টিফিকেট ফর্ম, এই সার্টিফিকেট ফর্মটা আমি আমাদের সকল স্টুডেন্টকে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে সেটাকে প্রিন্ট আউট বের করতে হবে, এই ফর্মটাকে ঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকে প্রিন্ট আউট করার পর আজকের যে এপিসোড, এই এপিসোড দেখে রাফে এই ফর্মটাকে ফিল আপ করে নেবে এবং পরবর্তীতে সেই রাফ থেকে তুমি প্রথমে রাফ করলে, সেই রাফ থেকে দেখে দেখে তুমি একটা ফ্রেশ কপি তৈরি করবে এবং সেটাকে কি করতে হবে আমি একদম শেষে বলছি। তো এই যে সার্টিফিকেট ফর্মটা রয়েছে, এই সার্টিফিকেট ফর্মটাকে আমরা 24টা কলামে ভাগ করেছি। দেখো এখানে 1 থেকে শুরু করলাম 23 পর্যন্ত, পরপর নিচে আমরা যাব, পরপর নিচে 23 পর্যন্ত কলাম রয়েছে, এই 23 দাগ। এরপরে একদম 24-এ যেটা রাখা হয়েছে এই জায়গাটা। তো আমরা 1 থেকে পরপর দেখতে দেখতে আসি। নাম্বার 1-এ কি বলেছে? সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ ড্যাশ। কি বলেছে এখানে? নেম অফ স্টুডেন্ট হু ইজ স্টাডিং ইন ক্লাস 5 ইন ড্যাশ। তাহলে এখানে নাম লিখতে বলেছে স্টুডেন্টের। একটা স্টুডেন্টের নাম আমি ধরে নিলাম অমিত দাস, এই নামটা আমি ধরে নিয়েছি। তো অমিত দাসের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সে কোন স্কুলে পড়ছে? ক্লাস 5-এ। মনে রাখতে হবে 5ম শ্রেণীতে যে স্কুলে পড়ছে, আমি ধরে নিলাম 5ম শ্রেণীতে যে স্কুলে পড়ছে তার নাম বকচড়া এফপি স্কুল, BAKCHARAFP স্কুল। এখানে তুমি তোমার নিজের স্কুলের নাম লিখবে। মনে রাখবে এই নিজের স্কুলের যে নামের বানানটা তুমি লিখছো এটা যেন সঠিকভাবে তুমি লেখো, এখানে কোনো বানান ভুল চলবে না। এবার আমরা যাব এই যে নেম অফ স্কুল, যেটা এইখানে লিখতে হবে। তারপরে কি আছে? অ্যান্ড ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025 গেল এই পর্যন্ত। এই দুটো কলাম 1 এবং 2, এই দুটো জায়গা 1 দাগ এবং 2 দাগ আমরা
কি করলাম, নিজের নাম এবং স্কুলের নাম। তাহলে এই জায়গাটা আমরা আরেকবার দেখে নিই কি করেছি। এখানে আমরা নিজের নাম লিখেছি আর স্কুলের নাম লিখেছি, তাই তো? তাহলে নিজের নাম আর স্কুলের নাম, তাহলে এইখানে আমি আবার লিখে দিচ্ছি, তুমি তোমার নিজের নাম লিখবে, এই জায়গাটা নিজের নাম লিখবে। এখানে ক্লাস 5-এ পড়ছো যে স্কুলে, পঞ্চম শ্রেণীতে, সেই স্কুলের নামটা লিখবে, স্কুলের নামটা লিখবে। এরপর আসা যাক 3 নম্বর কলমে, নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার্স। তাহলে এখানে নামটাকে বড় হাতের ইংরাজি হরফে লিখতে হবে। তাহলে আমি কি লিখেছিলাম, অমিত দাস, এইভাবে বড় হাতের লিখতে হবে, সবকটা লেটারই তোমাকে বড় হাতের লিখতে হবে। তারপরে ফাদার্স নেম ব্লক লেটারে আমি লিখলাম বাবার নাম, ধরে নিলাম সুমিত দাস, বড় হাতের লিখতে হবে সব, সুমিত দাস। দাসটা এখানে ঠিক করে লিখে দিই, এই। এরপরে মাদার্স নেম ইন ব্লক লেটার আমি ধরে নিলাম অনিতা, অনিতা দাস, মায়ের নামটা বড় হাতের লিখলাম। এবার আসবো 6 নম্বর কলমে চলে আসবো, নেম অফ গার্জিয়ান অ্যান্ড রিলেশনশিপ ইফ এনি। এই জায়গাটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়, যে ধরো এই যে বাবার নাম, এখানে আমি কি লিখেছি, বাবার নাম, আর এখানে মায়ের নাম লিখেছি। মা এবং বাবা বাদে যদি কোনো গার্জিয়ানের নাম এখানে তুমি লিখতে চাও, তাহলে তুমি এই জায়গাটায় লিখতে পারো। ধরে নাও মা বাবার কাছেই একটা স্টুডেন্ট আছে, তাহলে মা বাবার পরিবর্তে আর কোনো গার্জিয়ানের নাম এখানে দরকার নেই, তাহলে তুমি এখানে নো লিখে দাও, অথবা ফাঁকা রেখে দাও, অথবা একটা দাগ দিয়ে রাখো। কিচ্ছু যদি না করতে হয়, কোনো কিছু করতে হবে না, ফাঁকা রাখো। এবার আমি ধরে নিলাম যে কিছু স্টুডেন্ট তো এরকম পাওয়া যায়, তাদের মা এবং বাবার কাছে সে থাকে না, অথবা তারা বেঁচে নেই, তারা মারা গেছেন। তখন কি করবে, তখন তো সে জ্যাঠা জেঠি, দাদা দাদু, দিদা, অথবা কাকা কাকি, দিদি, যার কাছে থাকে তার নামটা লিখলাম। আমি ধরে নিলাম এখানে কোনো স্টুডেন্টের মা বাবার কাছে থাকে না, অথবা মারা গেছে, সে থাকে এইরকম একজনের কাছে, তার নাম অমল দাস, অমল দাস। তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, অমল দাসের সাথে তার সম্পর্কটা কি, সম্পর্ক যদি আঙ্কেল হয় তাহলে সেখানে লিখে দিতে হবে আঙ্কেল, অথবা ঠাকুর দাদা হলে গ্র্যান্ডফাদার, অথবা তুমি যদি কোনো ঠাকুমা বা দিদার কাছে থাকো তার নামটা লিখে দেবে এবং সেখানে তার রিলেশনশিপটা লিখে দেবে। বোঝা গেল 6 দাগটা, আশা করি। এবার আসবো 7 দাগে, বলছে ডেট অফ বার্থ। কোনো একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ কত হতে হবে, আমরা কি জানি, যদি এরকম হয় ডেট অফ বার্থ যে 30/4/2013, তাহলে তো সে পরীক্ষায় বসতে পারবে না। কেন, তাকে ন্যূনতম যোগ্যতা হতে হবে 1/5/2013। তাহলে 1/5/2013 অথবা তারপরে, তারপরে হলেও কিন্তু হবে, ধরো 5, এখানে 6 হতে পারে। তাহলে ডেট অফ বার্থ যেটা হবে সেটাই তোমাকে এখানে বসাতে হবে। এবার এই যে যে তারিখটা আমি বসালাম এখানে, যে 05/06/2013, তাহলে সেইটাই এখানে লিখতে হবে। এখানে তোমাকে লিখতে হবে 5th। এবার 6 মানে কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 5th জুন, 5th জুন, 2013। এখানে কথায় লিখতে বলেছে 2013, এক লাইনে লেখার চেষ্টা করবে সবাই, এক লাইনে এটাকে লিখতে হবে। আমার 2 লাইন হলো, কিন্তু তুমি সবসময় এক লাইনে লেখার চেষ্টা করবে। এবার চলে আসবো জেন্ডার। বয় হলে বয়ে এখানে টিক দেবে, গার্ল হলে এখানে টিক দেবে, যদি তুমি বয় গার্ল না হয় অন্য কোনো বিশেষ ক্ষেত্র হয় তাহলে এখানে টিক দেবে। তাহলে তুমি অমিতের ক্ষেত্রে এটা কিন্তু বয়, তাহলে এখানে একটা টিক চিহ্ন হবে। এবার কাস্ট, এই 8-এর মধ্যে আমি কাস্টটাকে রেখেছি, এখানে 9 করার দরকার ছিল। তাহলে এই কাস্টের এখানে জেনারেল কাস্ট হলে জেনারেল কাস্টে টিক দেব, ওবিসি হলে ওবিসিতে টিক দেব, এসসি হলে এসসিতে টিক দেব, এসটি হলে এসটিতে টিক দেব, যেটা। তা আমি ধরে নিলাম যে এ জেনারেল কাস্ট, তাই এখানে জেনারেলে টিক দিয়েছি। ওবিসিতে টিক দিতে গেলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তোমার ওবিসি কার্ডটা কি, সেন্ট্রাল
গভর্নমেন্টের ওবিসির যে লিস্ট আছে তোমরা যে কোনো ওয়েবসাইটে বা গুগল থেকে তোমরা এটা জেনে নিতে পারো, সেখানে চেক করে নেবে তোমার টাইটেল অথবা তোমার সাবকাস্ট মিল আছে কিনা। আর এসসি হলে এসসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এসটি হলে এসটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যদিও এই ওবিসিদের ক্ষেত্রে সার্টিফিকেট থাকলেই চলবে এরকম ব্যাপার নয়, সার্টিফিকেটটা সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকতে হবে তবেই। তা আমি দেখলাম যে অমিত দাস জেনারেল কাস্ট। এবার নেচার অফ ডিসএবিলিটি ইফ এনি, যদি কোনো ডিসএবিলিটি থাকে অর্থাৎ শারীরিকভাবে অক্ষমতা যদি থাকে, যেমন হাত বা পায়ের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে, বা শরীরের যে কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে তাকে ফিজিক্যালিতে টিক দিতে হবে। যদি চোখে দেখার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে ভিজুয়ালিতে টিক দিতে হবে। যদি কানে শোনার ক্ষেত্রে হয় তাহলে এখানে টিক দিতে হবে। আর এখানে পার্সেন্টেজ যেটা বলছে, এই যে যে ডিসএবিলিটি, এটা ডিসএবিলিটির সার্টিফিকেট থাকতে হবে, সেই সার্টিফিকেটে কত পার্সেন্ট সেটা তোমাকে এখানে লিখতে হবে। ধরে নিলাম 60% তোমাকে লিখতে হবে। আর যদি কিছু না থাকে তাহলে এই কটাকে ফাঁকা করে দাও যদি নর্মাল স্টুডেন্ট হয়। এবার চলে আসবো যে স্টুডেন্টের আধার নম্বর, 10-এ কি আছে, আধার নাম্বার অফ ক্যান্ডিডেট। তো এখানে আধার নাম্বার 12টা হরফে মানে অক্ষরে থাকে, 12টা মানে সংখ্যায় থাকে। কি করব এখানে, যেমন ধরো 3, 4, 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি যে কোনো একটা, মানে এটা সঠিক আধার নম্বর নয়, আমি যে কোনো একটা আধার নম্বর এখানে বসাবো। তুমি তোমার আধার কার্ডের উপরে যে নম্বরটা লেখা আছে সেটাকে দেখে দেখে এখানে ঠিকভাবে বসাবে। এরপরে আসবো পেন নম্বর, PEN, পার্মানেন্ট এডুকেশন নাম্বার। তাহলে এই যে পেন নাম্বার যেটা, এটা নতুন এসেছে এই বছর, এই যে জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করবে। এই পেন নম্বরের জায়গাটা এই বছর নতুন করে সংযোজন করা হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু স্টুডেন্ট এখনো আছো যে তোমরা এই পেন নাম্বারটা জানো না। তখন তোমরা ভাবছো যে তাহলে স্যার আমি পেন নাম্বার আমার নেই, এই পেন নাম্বার কি জিনিস, কোথায় পাবো, কিভাবে করব, আমার নেই কেন, আমি কি পরীক্ষায় বসতে পারবো না? হ্যাঁ, তুমি পারবে। পেন নাম্বার কিরকম হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো নর্মালি 11 ডিজিট অথবা 12 ডিজিট এখানে দিয়েছে, 11টা ডিজিটের হয়ে থাকে। এটা কি 11টা মানে একটা সংখ্যা, 11 অঙ্কের একটা সংখ্যা হবে, যেটা এই ঘরগুলোতে বসবে 3, 2, 9, 0, 1, 5, 0, 2, 0, 3, 0, এরকম একটা নম্বর থাকবে। অথবা কোনো কোনো রাজ্যে হতেও পারে যে এখানে আর একটা নম্বর থাকতে পারে। এবার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি 11টা ডিজিট থাকে। এবার এই ক্ষেত্রে কি করবে, এইটা তুমি পেয়ে যাবে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যাবে। প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে গিয়ে বলবে, বা প্রধান শিক্ষিকা মহাশয়কে তুমি বলবে যে স্যার বা ম্যাম আমার PEN নম্বরটা একটু দেবেন। দেখবে তোমাকে এই নম্বর দিয়ে দেবে। আর যদি তোমার এই নম্বরটা না থাকে, এই নম্বরটা তোমার যদি স্কুলে জেনারেট না হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি তুমি ব্যাংকে বই করবে, একটা অ্যাকাউন্ট করবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবে। স্যারের সঙ্গে কথা বলে নেবে, স্যার কোন ব্যাংকে করব, কিভাবে করব জেনে নেবে। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবে। ওই অ্যাকাউন্ট করার পরে ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা বা ব্যাংকের যে অ্যাকাউন্ট যে পাসবুক রয়েছে, ওই পাসবুকটা তুমি নিয়ে হেড স্যারের কাছে যাবে। উনি কম্পিউটারে আপলোড করে দেবেন ওই ব্যাংকের ডিটেলস। তাহলে তোমার পেন নাম্বার বা PEN নম্বর জেনারেট হয়ে যাবে। সেটাকে কাগজে লিখে নিয়ে আসবে, এসে সেটা তুমি এইখানে লিখে দেবে এবং আজীবনকাল ওই পেন নম্বরটাকে তুমি তোমার ঘরে রেখে দেবে। ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগামী দিন যেটা আসছে সেখানে এই পেন নাম্বারের গুরুত্ব অপরিসীম হবে। তাহলে বোঝা গেল এই 11 নম্বর কলম যেটা অতিরিক্ত সংযোজিত হয়েছে, এটা কি জিনিস এখানে তোমাকে বসাতে হবে পেন নম্বরটা। তাহলে আমি আরেকটা বসাই, যে কোনো 5290380107 5, এটা বসালাম। এবার যাব অ্যাড্রেসে।
অ্যাড্রেসটা কিন্তু এখানে ভাইটাল বিষয়। এই যে ছোট্ট একটা দাগ দিয়েছে, এর মধ্যে তোমাকে অ্যাড্রেস লিখতে হবে কিরকম। এখানে তোমাকে লিখতে হবে ভিলেজ, তোমার গ্রামের নাম লিখতে হবে, তোমার পোস্ট অফিসের নাম লিখতে হবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট লিখতে হবে, ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট। এটা লেখার পরে যদি জায়গা পাও তাহলে তুমি পিন নম্বর। আর একটা কাজ করা যায়, এই জায়গাটায় তুমি এইভাবে লেখো, এখান থেকে শুরু করো, ভিলেজ পোস্ট অফিস, তারপরে লেখো ডিস্ট্রিক্ট, তারপরে এখানে যদি জায়গা পাও নিচে পিন নম্বরটা নিচেও দিতে পারো, বা এক লাইনে দিলে বেশি ভালো হয়। তাহলে যেভাবে খুশি তুমি এখানে তোমার অ্যাড্রেসটা লিখবে, এখানে ডিস্ট্রিক্ট লিখলে, এখানে পিন নম্বরটা লিখবে। এবার মোবাইল নম্বর, তোমাদের মোবাইল নম্বর যে নম্বরটা, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নম্বরটা দিচ্ছ না, এই নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে তুমি পাস করার পর তোমাকে এই ফোন নম্বরেই কিন্তু কল করে স্কুল থেকে ডাকা হবে। অর্থাৎ এই নম্বরটা অনেকের ক্ষেত্রে দেখেছি, ফর্ম ফিল আপ করার সময় একটা দিয়ে দিলাম, আবার যখন রেজাল্ট আউট হচ্ছে তখন সেই নম্বর আর নেই, অস্তিত্বই নেই। ফ্রিতে সিম পাওয়া যাচ্ছে, একটা সিম কিনলাম ফেলে দিলাম, আরেকটা কিনলাম, করা যাবে না। পার্মানেন্ট মোবাইল নম্বর দিতে হবে, যেমন ধরো 9932224569। যেদিন থেকে ওয়েস্ট বেঙ্গলে মোবাইল কোম্পানি এসেছে সেদিন থেকে এই নম্বরটা চলছে। এয়ারটেল যতদিন থেকে এসেছিল ততদিন থেকে এটা চলছে। তাহলে এরকম একটা পার্মানেন্ট নম্বর তোমাকে দিতে হবে, যে নম্বরে তোমাকে স্কুল থেকে যোগাযোগ করবে। এটা বাবা কিংবা মায়ের নম্বরটা তুমি এখানে দিয়ে দেবে। এবার আসবো ইমেল। যদি ইমেল থাকে তাহলে তুমি ইমেলটা এখানে লিখে দেবে, যেমন অমিতের ইমেলটা আমি দিলাম amit.das@gmail.com, এরকম ইমেল আইডি একটা করবে, দিয়ে দেবে। আইডেন্টিফিকেশন মার্ক, এটা কি শরীরের কোথাও যদি ক্ষত চিহ্ন থাকে বা কোনো চিহ্ন থাকে, যেমন এটা কি কি হতে পারে আমি বলে দিই। দেখো এই জায়গাটায় কি কি হতে পারে, যেমন কপালে একটা কাটা দাগ আছে, আ কাট মার্ক অন ফোরহেড, ভ্রুতে একটা দাগ আছে, অথবা ডান পাশের মুখে একটা তিল আছে, লিখে দেবে আ মোল অন লেফট চিক, অথবা হাতের কোথাও কাটা দাগ আছে, বা চোখের কোথাও একটা স্পট আছে, অথবা মুখের কোথাও স্পট আছে, অথবা পায়ের বুড়ো আঙুল বা পায়ের উপরে পায়ের পাতাতে কোথাও কোনো একটা চিহ্ন আছে, অথবা মাথার চুল সম্পূর্ণ সোনালী। আমাদের বর্ধমানের অলিভিয়া যে ফার্স্ট হয়েছিল বর্ধমান জেলাতে, অলিভিয়ার চুলগুলো ছিল সম্পূর্ণ সোনালী কালারের। তো তখন তুমি এখানে লিখে দিতে পারো যে গোল্ডেন হেয়ার ফ্রম বার্থ, যেরকম খুশি। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, গোল্ডেন হেয়ার ফ্রম বার্থ, যে কোনো দাগ চিহ্ন যদি থাকে তুমি এখানে লিখে দিতে পারো। অথবা এখানে তুমি তোমার হাত পায়ের কোথাও কাটা চিহ্ন থাকে, মনে রাখবে শরীরের যে কাটা চিহ্নটা দেখা যায় সেটাকে লেখাই ভালো। আচ্ছা, এবার চলে আসবো অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বাবা যার বাবা নেই তার মা, অ্যানুয়াল ইনকামটা কত। আমি ধরে নিলাম অমিতের বাবার অ্যানুয়াল ইনকাম 60,000 টাকা। এই তারপরে ন্যাশনালিটি, এটা অবশ্যই ইন্ডিয়ানই হবে, সবার ক্ষেত্রে ইন্ডিয়ান হবে। রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু লিখবে, মুসলিম হলে মুসলিম লিখবে, ক্রিশ্চিয়ান হলে ক্রিশ্চিয়ান লিখবে, হিন্দু ইসলাম, মুসলিম হলে ইসলাম লিখতে হয়, অথবা ক্রিশ্চিয়ান যেটা তোমরা যে ধর্মের মানুষ সেটা লিখবে। এবার মিডিয়াম অফ এক্সামিনেশন, এটা কিন্তু খুব সতর্কতার সাথে, তুমি বাংলায় পরীক্ষা দিতে চাও না ইংরেজিতে পরীক্ষা দিতে চাও, তুমি এখানে যেটা লিখবে, এখানে আমি বেঙ্গলি লিখছি, ধরে নিলাম ও বেঙ্গলিতে দেবে, অথবা ইংলিশে দেবে, অথবা নেপালি ভাষায় দেবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোন ভাষা সিলেক্ট করা যায়, 7টা ভাষা আছে। সেই 7টা ভাষার উপরে আমি পরবর্তী যে একটা এপিসোড করব সেখানে পরীক্ষা বিষয়ক অনেক তথ্য দেব।
তো সেইখানে তুমি, আমি ধরে নিলাম বাংলা এবং ইংরাজি এই দুটোই লিখবে। এই জায়গাটাতে খেয়াল রাখবে, তুমি যদি বেঙ্গলি লেখো এখানে, তোমার যে প্রশ্নপত্র আসবে সেই প্রশ্নপত্র কিন্তু বাংলা ভাষাতে হবে। তুমি যদি ওখানে ইংলিশ লেখো, তোমার প্রশ্নপত্র কিন্তু ইংলিশে আসবে। অর্থাৎ খুব সাবধান, তুমি যে ভাষাটা এখানে সিলেক্ট করবে সেই ভাষাতেই কিন্তু তোমার প্রশ্নপত্র এখানে আসবে। অর্থাৎ আমি বেঙ্গলি লিখে দিয়েছি এখানে। এবার যাব 20 নম্বর কলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এই জায়গাটা অনেকেই ভুল করে, প্রতি বছর ভুল হয় এই জায়গাটা, আজকের পর থেকে যেন ভুলটা না হয়। দেখো, নেম অফ স্কুল স্টাডিড ইন ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ভিলেজ এবং প্লেস। তাহলে এবার স্কুলের নামটা এখানে লিখতে হবে, ভিলেজ এবং প্লেসটাকেও লিখতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে একটু মানে ছোট ছোট করে লিখতে হবে। তাহলে আমাকে এবার ক্লাস 3-তে যে স্কুলে পড়েছিল, আমি ধরে নিলাম আমাদের যে স্টুডেন্টের কথা বলছি ও আলাদা আলাদা স্কুলে পড়েছিল। যদি একই স্কুলে পড়ে থাকে তাহলে একই স্কুলের নাম লিখবো। তাহলে অমিত ক্লাস 3-তে পড়েছিল যে স্কুলে, তার নাম হচ্ছে বাটানগর বাটানগর এপি স্কুল। বাটানগর এপি স্কুল। সেই এপি স্কুলটা কোথায় ছিল, মানে ভিলেজ অথবা প্লেস। বাটানগর এপি স্কুলটা ছিল ধরো বাটানগরে, বাটানগরে ছিল। ও ক্লাস 4-এ উঠে চলে গেল অন্য একটা স্কুলে। সেই স্কুলের নামটা কি, সেই স্কুলের নাম হচ্ছে কালীতলা, কালীতলা এপি স্কুল। এবার সেই কালীতলা এপি স্কুলটা কোথায়, সেটা আমি ধরে নিলাম ঢাকুরিয়াতে, ঢাকুরিয়াতে। এরপরে 5-এ যে স্কুলটায় পড়ছে, আমি তো একটু আগেই লিখেছি, পড়ছে বকচড়া এপি স্কুলে। তাহলে এখানে লিখবো বকচড়া, সুন্দর করে লিখতে হবে, যার হাতের লেখা ভালো তাকে দিয়ে লেখাতে হবে। বকচড়া এপি স্কুল কোথায়, এটা এটা বকচড়াতে, এটা বকচড়াতে। এরপরে স্কুল লোকেশন রুরাল না আরবান। এই যে ধরো ক্লাস 3-তে যেটা পড়েছে, এটা যদি পৌরসভায় থাকে তাহলে তুমি আরবান লিখবে। পৌরসভা তুমি শুনে নেবে, স্কুলের যে লোকালিটিটা, যেখানে স্কুল অবস্থিত সেই স্কুলের প্রিন্সিপালের কাছে ফোন করে শুনে নেবে যে স্যার আমাদের স্কুলটা রুরাল না আরবান। রুরাল বলতে পৌরসভা, আরবান বলতে পঞ্চায়েত। তাহলে এখানে আরবান লিখলাম, আমি এখানে আরবান লিখলাম। এর পরবর্তীতে এটা রুরাল, এটা রুরাল, এটাও রুরাল। এবার সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা হচ্ছে যে তুমি যদি একটা ক্লাস, যে কোনো একটা ক্লাস আরবানে পড়ে থাকো, তাহলে কিন্তু সেই ক্লাসটা তোমার টোটাল তুমি স্টুডেন্ট আরবানের হয়ে যাবে। আর যদি তোমার 3টে স্কুলই রুরালে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি একটা সুবিধা পাবে, 3টে স্কুলই তোমার রুরালে হতে হবে। এবার এরকম হতে পারে যে তুমি 4, 5 একটা স্কুলে পড়েছো, এখানে 4 আর 5টা তুমি একটা স্কুলে পড়েছো, তাহলে একই স্কুলের নাম লিখবে। আমি ধরে নিলাম আমাদের অমিত দাস, যে সে 4 আর 5 একই স্কুলে পড়েছিল, তাহলে সে একই স্কুল যদি হয় তাহলে একবার লিখবো না দুবার লিখবো, দুবারই লিখতে হবে। একই বানান তোমাকে আবার লিখতে হবে, বকচড়া এপি স্কুল পুরোটা লিখতে হবে। গ্রামের নাম কি, বকচড়া, এখানে বকচড়া কথাটাও লিখতে হবে। এটাও রুরালে আছে। তাহলে 3টে স্কুলই যদি রুরালে হয় তাহলে তুমি 75% যে কোটা সেটা তুমি পাবে। আর যদি একটা স্কুলে একদিনের জন্য তুমি শহরের স্কুলে পড়ে থাকো বা আরবানে পড়ে থাকো, তাহলে তুমি এই 75% কোটায় কিন্তু যাবে না। তখন তোমার 25% স্টুডেন্ট যেভাবে নেওয়া হয় আরবান ধরা হয় সেটা ধরা হবে। যাই হোক, এবার আসবো আমরা যে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং। তাহলে এই 3 ক্লাসে তুমি কবে জয়েন করেছো, 4 ক্লাসে কবে জয়েন করেছো, 5 ক্লাসে কবে জয়েন করেছো। আমরা 5 থেকে এগোতে এগোতে আসি। 5 ক্লাসে জয়েন করেছো, অনেকে এখানে ডেট বসায়, ডেট বসানো যাবে না। এখানে জানুয়ারি 2024-এ তুমি ভর্তি হয়েছো এই ক্লাসে। তাহলে 4-এ কোথায় ভর্তি হয়েছিলে, জানুয়ারি 2023-এ ভর্তি হয়েছিলে। 3-তে কবে ভর্তি হয়েছিলে, এটা জানুয়ারি 2022-এ। তাহলে 22-এ 3, 23-এ 4,
সালে 5-এ তুমি পড়ছো। এবার মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, এবার এই পাসিংটা কিন্তু একই ডেট দিলে হবে না, এখানে তোমাকে করতে হবে কি জানুয়ারি 2023-এ তুমি পাশ করে বেরিয়ে গেছো, জানুয়ারি 1 তারিখে বেরিয়েছো পাশ করে, 2 তারিখে নতুন ক্লাসে উঠেছো। এটা আবার কি করতে হবে জানুয়ারি 2024-এর 1 তারিখে তুমি এখানে পাশ করে বেরিয়েছো, আর এটা এখনো পাশ করে বেরোনি, তাই এখানে দাগ ফাঁকা রেখে দেবে। এবার আসবো নেম অফ দ্য ব্লক। ব্লকটা কি জিনিস? ব্লকটা হচ্ছে যেখানে তোমাদের বিডিও, অর্থাৎ আমরা বলে থাকি বিডিও অফিস, কিন্তু ওটাকে অ্যাকচুয়ালি বিডিও বলা হয়, সেই ব্লকের নাম লিখবে। যেমন আমাদের এই অমিতের ব্লকের নাম আমি লিখে দিলাম গাইঘাটা, এই ব্লকের নাম। যদি তুমি না জানো তুমি কারোর কাছ থেকে জেনে নেবে। এই স্কুলটাও গাইঘাটাতে, কোন স্কুল কোথায়, এই এই যে স্কুলটা, এই স্কুলটা গাইঘাটা হলে গাইঘাটা লিখবো, এটাও গাইঘাটা, গাইঘাটাতে। ধরে নিলাম 5-এর স্কুলটা গাইঘাটায় নেই, ওটা অন্য জায়গায় চলে গেছে, বনগাঁওনে চলে গেছে, এটা বনগাঁওন। নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই স্কুলটা কোন জেলাতে, 3টে স্কুল একই জেলায় হতে হবে, তা নাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার নর্থ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস। তোমাদের যে জেলা তুমি সেটাই লেখো, আমাদের জেলাটা আমি লিখে দিলাম। আবারও কি লিখতে হবে? হ্যাঁ, আবারও লিখতে হবে। এই স্কুলটা কোথায়? এই স্কুলটাও নর্থ 24 পরগনাস, পরগনাস। এই স্কুলটা কোথায়? এটাও কি তাই? আচ্ছা, এখানে বনগাঁও আমি লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি 4 আর 5 আমি একই স্কুল বলেছি, তাহলে এখানে গাইঘাটা লিখবো। স্কুল যেখানে সেটা লিখতে হবে আমাকে, এই গাইঘাটা লিখলাম। এটাও কিন্তু আমার জেলা নর্থ, জেলাটা তুমি পাল্টাতে পারবে না, ব্লকটা পাল্টাতে পারো, নর্থ 24 পরগনাস। নদিয়া হলে ভালো হতো, তাড়াতাড়ি লেখা যেত। এরপরে নেম অফ দ্য স্টেট, এটাও তো একই হতে হবে, জেলা যখন এক তখন এটাও তো একই হতে হবে। ওয়েস্ট বেঙ্গলে এটা, এটাও তোমার ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখো, এখানেও লেখো ওয়েস্ট বেঙ্গল। এই তাহলে আমার এই যে যে চার্টটা দিয়েছে না, এই যে 20 নম্বর কলামের যে চার্টটা, এই চার্টটাকে আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম এবার। তাহলে এই চার্টটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেল। জায়গাটা আবার ভালো করে বুঝবে, এই যে যে জায়গাটা আমি দেখাই, আবার দেখো, এখানে লিখবে ক্লাস 3-তে যে স্কুলে পড়েছে তার নাম, সেইখানকার গ্রামের নাম, বা শহর হলে সেই জায়গাটা এলাকার নাম। 4-এ যে স্কুলে পড়েছে স্কুলের নাম, গ্রামের নাম অথবা সেই পাড়ার নাম। 5-এ যেখানে পড়েছে স্কুলের নাম এটা। 3-র স্কুলটা কি রুরালে ছিল না আরবানে ছিল সেটা লেখো। এইটা 4-এর স্কুলটা, 5-এর স্কুলটা। আচ্ছা, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু মনে রাখবে। জানুয়ারি 2022-এ 3-তে ভর্তি হয়েছে, জানুয়ারি 2023-এ 4-এ ভর্তি হয়েছে, জানুয়ারি 2024-এ 5-এ ভর্তি হয়েছে। জানুয়ারি 2023-এ পরের বছরে পাশ করে বেরিয়ে গেছে, 24-এ পাশ করে বেরিয়ে গেছে, এটা এখনো করেনি, ফাঁকা রাখতে হবে। ব্লকটা কি? 3-র স্কুলটা যে ব্লকে সেই ব্লকের নাম লিখবো, 4-এর স্কুলের ব্লক, 5-এর স্কুলের ব্লক। জেলা 3টেই একই হতে হবে, রাজ্য 3টেই একই হতে হবে। এই পর্যন্ত 20 কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমি এই 21-এ কি আছে, স্টুডেন্ট। স্টুডেন্ট একটা সাদা কাগজে 10-15 বার নিজের নামটা সই করবে, করার পরে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সাধারণত ছোট মানুষ তারা তো সিগনেচার বোঝে না, তারা নিজের নামটা লিখতে পারে, সে নিজের নামটা লিখবে এরকম অমিত দাস, এভাবে লিখবে। এখানে সিগনেচার অফ পেরেন্ট, বাবার নাম লিখবে। এখানে বাবার নামটা কি দিয়েছিলাম দেখি, বাবার নাম দিয়েছিলাম সুমিত দাস, তাহলে বাবা এখানে সিগনেচার করবে এইভাবে সুমিত দাস। কমপ্লিট হয়ে গেল। এবার তুমি কি করবে, সিগনেচার অব হেডমাস্টার উইথ সিল। এখানে মাস্টার শুধু কেন লিখেছে, মিস্ট্রেসও হতে পারত, যাই হোক। এইবার তুমি কি করবে, স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে যাবে, তিনি সই করবেন, তিনি এইভাবে সই করে দেবেন, সই করে দেবেন, এখানে তিনি সিল মেরে দেবেন, এই জায়গাটা স্কুলের একটা সিল মেরে দেবেন, এখানে স্কুলের সিল সমেত তিনি সই করে দেবেন। এইবার ওই যে যে প্রধান শিক্ষক মহাশয়, তার কাছে গিয়েই তুমি
এই পেন নাম্বারটা তখনই লিখে নেবে, এখানে এই পেন নাম্বারটা তখনই লিখে নেবে। আর তুমি বাড়ি থেকে কি করবে, এই 24 নম্বর যে কলামটা রয়েছে না, এই জায়গাটাতে তোমার পাসপোর্ট সাইজের একটা ফটো, ঠিক এই মাপে কালার ফটো, এই মাপের তোমার ফটো থাকবে, সেটাকে সুন্দর করে ফটো চারিদিকে আঠা দিয়ে আটকে এর উপরে ফিক্স করে দাও, এখানে ফটোটাকে লাগিয়ে দাও আঠা দিয়ে। তাহলে তোমার টোটাল কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে গেল। কবের জন্য কমপ্লিট হলো, যে এটা কিন্তু সার্টিফিকেট ফর্ম, মনে রাখবে এটাই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল না। এই যে সার্টিফিকেট ফর্মটা হয়ে গেল 16 সেপ্টেম্বর 2024। তাহলে এখন কি চলছে, জুলাইয়ের 20 তারিখ, 16 তারিখে দিয়েছে, তাহলে 16 তারিখে দিয়েছে কবে, জুলাইতে। 16 তারিখ অফ অগাস্ট, 16 তারিখ অফ সেপ্টেম্বর, অর্থাৎ তোমাকে 2 মাস সময় দিয়েছে হাতে। খুব ধীরে সুস্থে তুমি কাজটা করো। এই ফর্মটা হয়ে যাবার পর এবার তুমি কি করবে সেই জায়গাটা ভালো করে বুঝে নাও। এই ফর্মটা ফিল আপ করার পরে, সার্টিফিকেট ফর্মটা ফিল আপ করার পরে তুমি চলে যাবে স্কুলের, যে স্কুলে 5-এ পড়ো সেই স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে, তাকে দিয়ে সিল সই করিয়ে নিয়ে আসো বাড়িতে। এবার তুমি কি করবে, তোমার আধার কার্ড, 1 নম্বর আধার কার্ড, আধার কার্ড, 2 নম্বর জন্ম সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ফটো, 1 কপি ফটো, তারপরে তোমার একটা সাদা কাগজে সই, ক্যান্ডিডেট সই করবে। অমিত দাস যেমনটি আমি এখানে দেখিয়েছি, এরকম করে সাদা কাগজের উপরে ক্যান্ডিডেট এরকম একটা সই করে দেবে। এবার এইগুলোকে নিয়ে বাবা অথবা মাকে অথবা যে কোনো গার্জিয়ানকে, তাদের প্রত্যেকটা যে ডকুমেন্টস আছে, ভোটার আই কার্ড, আধার কার্ড, নামের বানানগুলো যেন ঠিক থাকে, তাহলে এই বিষয়গুলোকে নিয়ে সব থেকে সহজ পদ্ধতি, নিজেরা ফর্ম ফিল আপ করতে পারেন। অনেক গার্জিয়ান নিজেরা ফর্ম ফিল আপ করতে পারেন। আমি বলবো কি, আপনি যেমন পারেন তেমন সবাই পারে, অনেকেই পারে, 90% লোকেই পারে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করতে পারলেও করবেন না, করবেন না, আপনি করবেন না। এটাকে স্কুল থেকে সই করিয়ে আনার পর আপনি এটাকেও সঙ্গে নিয়ে, আর যে জিনিসগুলো একটু আগে বললাম, এখানে যেগুলো বললাম, এই কটাকে নিয়ে আপনি চলে যাবেন। কোথায় চলে যাবেন, এগুলোকে নিয়ে আপনি যাবেন সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফেতে গিয়ে আপনি তাকে বলবেন যে আমি JNV STর 2025 18ই জানুয়ারি যে পরীক্ষা, তার জন্য ফর্ম ফিল আপ করতে চাই। এবার বলবেন সাইবার ক্যাফে কোথায় পাবো, কিভাবে? আপনার নিজস্ব বাজারে যাবেন, আপনি যেখানে বাস করেন তার আশেপাশের যে কোনো বাজারে গিয়ে দেখবেন টিকিট বুকিং করে বা অনলাইনের কাজকর্ম করে, তাদের কাছে শুনবেন, পেয়ে যাবেন। সাইবার ক্যাফে অনেকে জানে না, ম্যাক্সিমাম লোকে জানে, অনেকে জানে না বলে আমি এটা বললাম। এবার সাইবার ক্যাফেতে গিয়ে আপনি তাকে বলবেন আমার JNBSTর ফর্ম ফিল আপটা করে দিন। এইবার আপনার দায়িত্ব কোথায়, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই যে ইনফরমেশন সমেত আমি সার্টিফিকেট ফর্মটার কথা বলছি, এটাকে সঙ্গে নিয়ে গিয়ে এবার ফর্ম ফিল আপের অনেকগুলো কলাম থাকবে, অনেকগুলো বিষয় থাকবে, সেই বিষয়গুলি আমি বলবো কোনো গার্জিয়ান বোঝার চেষ্টা করতে যাবেন না। আপনি শুধু দেখবেন যিনি ফর্ম ফিল আপ করছেন, ধরুন এই কম্পিউটারের সামনে বসে তিনি ফর্ম ফিল আপ করছেন, এখানে একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করতে বসেছেন, আপনি ঠিক তার পাশে একটা চেয়ার নেবেন, বলবেন আমাকে একটা পাশে চেয়ার দিতে হবে, আমি আপনার পাশে বসবো। দুজন এইভাবে বসবেন, ইনি ফর্ম ফিল আপ করবেন আর আপনি পাশে বসে বসে শুধু দেখবেন, পেপারস পত্র তাকে দেবেন, আপনি দেখবেন। এখানে কি করবে, তিনি যে যে বিষয়গুলো লিখছে, বিশেষ করে নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, এই জন্ম তারিখ, আর কি, আর দেখবেন আধার নম্বর, তারপরে PEN নম্বর, এগুলো যেন ঠিকভাবে বসায়। আর কি, এই যে ইনফরমেশনগুলো রয়েছে না, এই যে ইনফরমেশনগুলো, কোন স্কুলে পড়তো, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলোকে কিন্তু আপনার খুব সুন্দর করে বলতে হবে। এবার
উনি যখন লিখবেন আপনি তখন দেখবেন যে এই কম্পিউটারের মধ্যে তিনি কি সব সঠিক লিখছেন নাকি ভুল কিছু হচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। সামান্যতম ভুলের জন্য কিন্তু অনেক আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে। সেই জন্য এইখানে আপনি বসবেন, বসে জিনিসটা দেখবেন। এবার আধার যে নম্বর, স্টুডেন্টের যে আধার নম্বর, আমি এই জায়গাটা ডিলিট করছি, আপনাদের আশা করি বুঝতে পেরেছেন। স্টুডেন্টের যে আধার নম্বর, এই আধার নম্বরের সাথে যে কোনো একটা মোবাইল নম্বর, যেটা আপনাদের পার্মানেন্ট, এই মোবাইল নম্বর আজীবনকাল থাকবে এরকম একটা নম্বর হলে ভালো হয়। এই নম্বরটা লিঙ্ক করিয়ে নিন, খুব তাড়াতাড়ি সাইবার ক্যাফেতে গিয়ে লিঙ্ক করিয়ে নিন, বা কোথায় যেখানে লিঙ্ক করে সেখানে চলে যান। এই লিঙ্কটা করে নিতে হবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা করতে হবে, আর এই PEN নম্বর এটা করতে হবে। খুব ইমিডিয়েটলি করুন, হাতে অনেক সময় আছে। তাহলে এই যে মোবাইল নম্বরে আধার নম্বর আছে, এটা যদি না থাকে, এবার সমস্যাটা কোথায় দেখুন। অনেক বাচ্চার এখনো আধার নম্বরটা পাওয়া যায়নি, আধার কার্ড হয়নি। তখন তাকে কি করতে হবে, তার নামে তার নাম থাকবে, তার বাবার নাম থাকবে, সমেত একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ ফটো, আপনি সেটাকে বের করে এনে তারপরে সাইবার ক্যাফেতে যান। ওখানে দুটো কলাম আছে, যে আধার নম্বর লিঙ্ক করে করবেন নাকি আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে করবেন। যেটা দিয়ে আপনার ক্ষেত্রে মনে হচ্ছে আপনি করবেন সেটা দিয়ে করতে পারেন। তাহলে এই যে যে ফর্মটা, এখানে যেন আর কোনো ভুল না হয়, এখানে ফটোটা ফিক্সড করার কথা বললাম। তাহলে এটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে আশা করছি আপনার সন্তানের ফর্ম ফিল আপে কোনো ভুল হবে না। তাহলে আমরা দেখে নিলাম যে সার্টিফিকেট ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, যে 24টা কলামে সেটা, এবং তারপর প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়া যে স্কুলে 5-এ পড়ছে তাদের সিল এবং সই করিয়ে সাইবার ক্যাফে চলে যেতে হবে, এবং ফর্মটা ফিল আপ করার সময় নজর রাখতে হবে বানানগুলো সব ঠিকঠাক হয় কিনা, জন্ম তারিখ ঠিকঠাক ভাবে বসাচ্ছে কিনা। তাহলে চিন্তা কিসের, এই সব প্রসিডিওরগুলো কমপ্লিট করুন এবং ফর্ম ফিল আপ করুন। হাতে আছে আরো 5 মাস। জানুয়ারির 18 তারিখে পরীক্ষা। 1 অগাস্ট থেকে সাহা ইনস্টিটিউট শুরু করছে সুপার স্পেশাল ব্যাচ ফর JNBST 2025, অর্থাৎ 1 আগস্টের সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত, পরীক্ষার দিন সকাল পর্যন্ত 1 আগস্ট থেকে 5 মাসের যে ট্রেনিং পিরিয়ড, সেই ট্রেনিং পিরিয়ডে আপনার সন্তানকে 100% পরীক্ষার উপযুক্ত করে তোলা হবে। আমাদের যে সাহা পাবলিকেশনের বইগুলি রয়েছে, বইগুলি পৌঁছে যাবে আপনার বাড়িতে, এবং শুরু হয়ে যাবে আমাদের গাইডেন্স। এই গাইডেন্স থাকলে আপনার সন্তান পাস করতে পারবে বলে আমরা ধারণা করছি। ক্লাস বুকিং এর জন্য আপনারা যোগাযোগ করবেন গুগল প্লে স্টোর থেকে কুইক এল নামক আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপটিকে ডাউনলোড করে সেখানে সুপার স্পেশাল ব্যাচ সেখানে যাবেন এবং সেখান থেকে কোর্সটা বুকিং করে নেবেন। নমস্কার।